আমন্ত্রণ দীপ্ত বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ শপথ নিচ্ছে নতুন সরকার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। এতে অন্তত 13টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাড়ি প্রস্তুত করেছে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়। এর আগে সকাল 10টায় সংসদ ভবনে শপথ নেবেন নতুন সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের 1.5 বছর পর নতুন সংসদ ও সরকার পেতে যাচ্ছে দেশ। নতুন এমপিদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের প্রস্তুতির পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এজন্য সংসদ ভবনকে ঘিরে চারপাশের সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, কাল মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার বিকাল 4টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে সোমবার সংসদ ভবন পরিদর্শন করেন বিএনপি নেতারা। গণমাধ্যমকে তারা বলেন, জনগণের রায়কে আমানত হিসেবে নিয়ে কাজ করবে বিএনপি। একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে একথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা। 35টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। এ বিষয়ে জানাতে কথা বলবো আমাদের সহকর্মীদের সঙ্গে। প্রথমেই যাব রুবায়েত হাসানের কাছে। রুবায়েত, সকালে তো প্রথমে নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথের আয়োজন কোথায় করা হয়েছে, আর নতুন সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন কিনা বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই, যেন নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে তারেক রহমানের আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে। তারেক রহমান নন, একদম বলা যায় যে 299 আসনের যারা সংসদ সদস্য তারা সবাই শপথের জন্য একদমই সেই মহেন্দ্র ক্ষণের জন্য তৈরি, প্রস্তুত। কড়া নিরাপত্তা রয়েছে। আমি এই মুহূর্তে জাতীয় সংসদের সামনে রয়েছি এবং এমপিরা কিন্তু আসতে শুরু করেছেন। তারা ঠিক সকাল 10টায়, আপনি দেখতে পাচ্ছেন যারা আসছেন তারা 10টায় সংসদের সংসদ সদস্যদের জন্য যে ভবন রয়েছে সেই ভবনের শপথ কক্ষে আসলে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ঠিক সকাল 10টায়। শুরুটা যেমনভাবেই বলছিলাম যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার 1.5 বছর পর গঠিত হতে যাচ্ছে আজ। এটি আসলে একটি বাংলাদেশের জন্য বলা যায় যে বড় দিন। এরই মধ্যে সকাল থেকে আমি দেখছি যে আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তাটি স্বভাবতই সকাল 10টার এই জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষের এই আয়োজনকে ঘিরে। সেখানে আসলে সংসদ সদস্যরা শপথ নেবেন। শপথ দুটি রয়েছে, একটি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করবেন বলে আমাদের কাছে তথ্য আছে। তবে গণমাধ্যম কর্মীদের আজ সংসদ ভবনের ভেতরে এই আয়োজনে প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। সকল গণমাধ্যম আসলে সংসদ ভবনের অনেক দূরে বাইরের রাস্তায় অবস্থান করছে। আপনি জেনে থাকবেন যে দক্ষিণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকেল নাগাদ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে, সেটিও একটি বড় আয়োজন এবং একই দিনে সংসদ সদস্যদের শপথ এবং
মন্ত্রিসভার শপথ, এই আয়োজনটি আসলে সংসদ ভবনে হচ্ছে। তবে ঐতিহাসিকভাবেই নতুন মন্ত্রিসভার শপথ আমরা দেখি যে বঙ্গভবনের দরবার হলে হয়, তবে 5 আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের প্রতিফলন স্বরূপ আজ এই দক্ষিণ প্লাজায় হবে। আপনি দেখতে পাচ্ছেন যে মন্ত্রীরা যারা শপথ নেবেন তারা তো বিকেল নাগাদ এই আয়োজনে আসবেন, কিন্তু আগে তিনি তো সংসদ সদস্য, সেই সংসদ সদস্য হিসেবে তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে শুধুমাত্র যিনি সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি আসলে আসবার সুযোগ পাচ্ছেন এই আয়োজন ঘিরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে গাড়িটি ঢুকছে তিনি মোহাম্মদ ফাহিম চৌধুরী, তিনি নির্বাচন করেছেন শেরপুর 2 নকলা নড়িতাবাড়ি এই আসনের নির্বাচিত প্রার্থী। তার সাথে একটু কথা বলবার চেষ্টা আমি করতে চাই। হয়তো আপনারা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এভাবেই আসলে গাড়িগুলো তল্লাশি করে তার কাছ থেকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি একটু বলবেন যে আজ শপথ নিতে যাচ্ছেন, বাংলাদেশের জন্য বড় দিন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুবই খুশি লাগতেছে। আপনার এলাকার মানুষের জন্য আপনার দায়িত্ব তো বাড়ছে। অবশ্যই আমার এলাকার মানুষের জন্য দায়িত্বটা অনেক বেড়ে গেল। জি, যেমন ভাবেই ইনি কথা বলবার চেষ্টা করছিলেন, এলাকার মানুষের জন্য দায়িত্ব পালন করবেন। আসলে নিরাপত্তার এক ধরনের কড়াকড়ি রয়েছে। এইভাবেই যেভাবে মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর 2 থেকে নির্বাচিত হয়েছেন, তিনি যেভাবে ঢুকছেন এইভাবে আসলে তল্লাশি করে নেতাকর্মীরা রয়েছেন, দলের সমর্থকরাও রয়েছেন, এভাবে আসলে তারা শপথের জন্য যাচ্ছেন। আরেকটি বিষয় জানাবার রয়েছে, আসলে সংসদ সদস্যদের শপথের আয়োজনে আজকে কিন্তু বড় ধরনের পরিবর্তন আছে। সেই পরিবর্তনের পেছনেও রয়েছে গণঅভ্যুত্থানের প্রতিফলন। যেমনটা প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন, তিনি কিন্তু শপথের আয়োজনে প্রধান দৃষ্টি থাকবে তার উপর, কারণ তিনিই শপথ পড়াবেন, কিন্তু রীতি ভেঙে এই আয়োজনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। কারণ যিনি সংসদের স্পিকার থাকেন সাধারণত তিনি সংসদ সদস্যদের শপথ পড়ান, কিন্তু সেই আয়োজনের আজ মধ্যমণি হবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বলা যায় সংসদ সদস্যরা তার কাছ থেকে শপথ গ্রহণের পর আর সংবিধান সংস্কার যে কমিশন বা সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ, তার জন্য পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে। বিকেল 4টায় পরের যে আনুষ্ঠানিকতা, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনায় আসলে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনায় আমি একটু আন্দালিব রহমান পার্থ আমি দেখছি তার গাড়ি বহরে, তিনি এখন আসবার চেষ্টা করছেন শপথের জন্য। তার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। তিনি গণমাধ্যমকে যদি একটু বলতেন, আসলে আমরা সরাসরি আপনাকে অভিনন্দন। আমরা লম্বা সময়ের পরে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা শপথ নিতে যাচ্ছেন। আস্তে একটু পিছনে নেন, একটু পিছনে নেন। কি প্রত্যাশা করছেন, কিভাবে দেশ গড়বেন? ইনশাআল্লাহ পজিটিভ। আমরা এত বছর পর গণতন্ত্র ফিরে এসেছে, অ্যাটলিস্ট ভোটাধিকার ফিরে এসেছে। এখন আমাদের সবার দায়িত্ব পজিটিভ পলিটিক্স করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা আছে, প্রক্রিয়াটি কিভাবে আগাবে? আমরা মনে হয় না শপথ নিচ্ছি এটাতে, এটা একটা স্পিরিট, এটা আমরা ধারণ করি। আমি মনে করি না শপথের ব্যাপারে আমাদের সাথে আগে কোনো আলাপ হয়েছে বা এই ধরনের কোনো কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম একজন যেমনটা এই সংসদ সদস্য বলবার চেষ্টা করছিলেন যে জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, স্বভাবতই তাকে খুবই উচ্ছ্বসিত বা খুশি দেখা যাচ্ছে। এবং এইরকম নেতাকর্মীদের ভিড় রয়েছে এই আয়োজনে। এই আয়োজন ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত বলা যায়। আন্দালিব পার্থ যেমনটা বলছিলেন যে তিনি ঢুকছিলেন এবং নেতাকর্মীদের এই ভিড় ঠেলে নিরাপত্তার বেড়াজাল সেটি ভেদ করে আসলে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। সকল ক্ষেত্রেই আসলে এই নতুন যারা সংসদ সদস্য আসছেন তাদেরকে নিরাপত্তার এই তল্লাশির বেড়াজাল ভেদ করে যেতে হচ্ছে। আজ কিন্তু এই শপথের আয়োজন এবং মন্ত্রিসভা গঠন বা তাদের শপথের জন্য প্রায় 1200 জন অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা যে দিনভর বিভিন্ন আয়োজনে, মানে 2টি আয়োজনে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে এই 1200 জন দেশি বিদেশি যে অতিথি আসবেন তাদের মধ্যে কিন্তু দক্ষিণ এশিয়ার যেমন ভারত, পাকিস্তান সহ যে বড় রাষ্ট্রগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে যিনি মুস্তাফিজুর রহমান, তিনি নির্বাচন করেছেন
এই নিয়ামতপুর পোরশা সাপাহারের জনগণের পক্ষে, এবং তিনি এই মুহূর্তে আসছেন এবং দেখতে পাচ্ছি আমরা ক্যামেরার ফ্রেমে মুস্তাফিজুর রহমান, তিনি যেহেতু নির্বাচিত হয়েছেন সেই এলাকার এবং জনগণের জন্য তিনি শপথের এই দায়িত্বভার নিয়ে এখানে আসবার চেষ্টা করছেন। এভাবে কিন্তু একে একে বলা যায় যে 299 আসনের যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, তারা এই আয়োজনে, শপথ আয়োজনে, অনুষ্ঠান আয়োজনে তারা শপথ গ্রহণের জন্য এই আয়োজনে সামিল হবার চেষ্টা করছেন। আরেকটি বিষয় চোখে পড়বার মতো, আজ কিন্তু বেশ নিরাপত্তার কড়াকড়ি রয়েছে এবং এই আয়োজনে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে, কিন্তু সবার দৃষ্টি একইভাবে কিন্তু রয়েছে মন্ত্রিসভার দিকেও। সেটি কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে আপনি জেনে থাকবেন যে নতুন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরাসরি গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর নাসিমুল গনি সম্পর্কে একটু বলতে হয়, তিনি কিন্তু গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ বলাই যাচ্ছে যে এক ধরনের মন্ত্রিসভার খসড়া তিনি সেখান থেকে পেয়েছেন এবং আজকে দিনের রীতি অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যাদেরকে আসলে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে, তাদেরকে তিনি ফোন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সবখানেই এক ধরনের বলা যায় যে অনুমান নির্ভর কিছু নাম চলে এসেছে। তবে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য, মন্ত্রীর সভা থেকে কাউকেই টেলিফোন করা হয়নি, কারণ শপথের আয়োজনের পরেই আসলে এই বাড়তি যে কাজটুকু সেটি করবার প্রয়াস রয়েছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়েছে। আমি যেমনটা বলছিলাম যে নিরাপত্তা বেড়াজাল ভেদ করে গণমাধ্যম কর্মীদেরও আজ জাতীয় সংসদ ভবনের যে টানেল কিংবা দক্ষিণ প্লাজায় এখন পর্যন্ত প্রবেশের অনুমতি মেলেনি। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে। আর বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন যে অতীতের অভিজ্ঞতা থেকে এবার মন্ত্রিসভা খুব ভেবে চিন্তে করতে চান দলটির চেয়ারম্যান তারেক রহমান, সেই বার্তা দেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সহ যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন, তারা মন্ত্রিসভায় থাকতে পারবেন বলে এক ধরনের বার্তা তো রয়েছেই। যেই বিষয়টি চোখে পড়বার মতো সেটি হচ্ছে এই আয়োজন ঘিরে সরকারের প্রস্তুতিতে কোনো ধরনের কমতি নেই এবং সকাল থেকেই নেতাকর্মীদের প্রচণ্ড চাপ সামলাতে হচ্ছে আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য। সেটি জাতীয় সংসদ ভবনের যে সচিবালয় রয়েছে তারা জানাচ্ছে যে ঠিক সকাল 10টা নাগাদ জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত যারা সংসদ সদস্য হয়েছেন তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং এই আয়োজনটি আসলে একটু ব্যতিক্রম। আমি যেমনটা শুরুতেই বলছিলাম যে সাধারণত মাননীয় স্পিকার তিনি সংসদের সদস্যদের এই দায়িত্ব গ্রহণের দিন বা শপথের দিন জনগণের জন্য তিনি শপথ বাক্য পাঠ করান, কিন্তু গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর এক ধরনের প্রতিফলন লক্ষ্য করা গেছে এবং ক্রমান্বয়ে এই সংসদ সদস্যরা আসতে শুরু করেছেন। একটু কথা বলবার চেষ্টা করব আরেকজন সংসদ সদস্যের সঙ্গে, ঢাকার একজন সংসদ সদস্য, তিনি এই মুহূর্তে আমি দেখছি যে আসবার চেষ্টা করছিলেন। কাজ করবে ছায়া মন্ত্রিসভা হল, ছায়া মন্ত্রিসভা এটা দেশের জন্য প্রয়োজন, এই কারণে প্রয়োজন, কাজ করবে তারা সবাই, অবশ্যই কাজ করবে। কারণ আমাদের প্রতিটা জায়গায় আমাদের যদি কেউ পরামর্শ দেয় সেই পরামর্শগুলো আমরা অবশ্যই কাজে লাগবো, সেই পরামর্শ যে আমরা দেশ পরিচালনা করবো, কোনো অসুবিধা নেই। জনগণের জন্য কি করবেন? জনগণের জন্য সব করবো, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো, জনগণের জন্য যা, জনগণের জন্যই তো নির্বাচিত হয়েছে, জনগণ নির্বাচিত করেছে, তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবো। ধন্যবাদ। যেমন ঢাকার এই সংসদ সদস্য বলছিলেন, বলবার চেষ্টা করছিলেন জনগণের জন্য কাজ করবেন এবং বিএনপির শীর্ষ পর্যায়ে মন্ত্রিসভায় কারা আসবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলবার চেষ্টা করছিলেন যে যারাই মন্ত্রী বা মন্ত্রিসভায় ঠাঁই পাবেন তারা জনগণের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণে কাজ করবেন। এক ধরনের ছায়া মন্ত্রিসভা নিয়ে গণমাধ্যমে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলছিলেন যে ছায়া মন্ত্রিসভারও দরকার রয়েছে, যারা মন্ত্রিসভায় থেকে কাজ করবেন তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবার জন্য এই সংসদ সদস্য সেই বার্তাটি দেবার চেষ্টা করছিলেন। আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে পাশাপাশি তরুণ অনেক নেতাকেও আসলে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে। মন্ত্রিসভার এই আলোচনাটি আসলে সকালের দিকে করাটা একটু কঠিন, কারণ শপথ গ্রহণের পরে মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। তবে বিএনপির
পক্ষ থেকে তরুণ নেতৃত্বের যে নামগুলো গণমাধ্যমে উঠে আসছে তার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, হুমায়ুন কবির, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ ইসলাম, যশোর 3 থেকে জাকারিয়া তাহের, কুমিল্লা 8 থেকে এই তরুণ নেতৃত্ব উঠে এসেছে। এরা আসলে এই আয়োজনে সামিল হতে পারেন, অর্থাৎ মন্ত্রিসভায় থাকবার এক ধরনের প্রয়াস রয়েছে। যারাই আসছেন তারাই আসলে দেশের জনগণের জন্য কাজ করবার প্রয়াস থেকেই আসলে বার্তা দিচ্ছেন। সংসদ সচিবালয় থেকে বারবারই বলা হচ্ছে যে নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণের অনুষ্ঠানে যে আমন্ত্রণপত্র পেয়েছেন তারা সেই আমন্ত্রণপত্র বা নিরাপত্তার বেড়াজালগুলো দেখেই আসলে তাদেরকে সেখানে ঢোকবার একটা ব্যবস্থা করার ব্যবস্থাপনা আমরা দেখছি। আরেকটি বিষয় চোখে পড়বার মতো, এই আয়োজন ঘিরে যেহেতু খুব কম সময় বাকি রয়েছে, 48 মিনিটের কিছু সময় বাকি রয়েছে, এক ধরনের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে এই এলাকায়। যারা সংসদ সদস্য হিসেবে আসছেন তারা তো আসছেন, নেতাকর্মীদেরও চাপ প্রচুর রয়েছে এই পুরো সংসদ ভবনের এই এলাকাটি ঘিরে। তো সুমনা, সব মিলিয়ে এই আয়োজন থেকে যেই বার্তাটি আসলে দেবার চেষ্টা করা হচ্ছে, বিএনপি নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। দীর্ঘ 20 বছর পর, 2 দশক পর তারা সরকারের বিভিন্ন ধরনের যে সরকার গঠন করতে যাচ্ছে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা আসলে এইখানে অবস্থান নিতে পারবেন। এবং সরকার গঠনের পর যে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে সূচনা, কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছিল সকালবেলা। তারা বলছিল যে এই ধরনের দায়িত্বভার অত্যন্ত স্পর্শকাতর এবং জনগণের কল্যাণে এবার বিএনপি কাজ করবে, এমন মনোবল, শক্তি, মাঠের রাজনীতিতে অনেক দমন পীড়নের শিকার হয়ে তিনি এবার দায়িত্ব নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনা হবে, এই বার্তাটি আসলে তিনি দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের নেতার কর্মীদের কাছ থেকেও কিন্তু আমরা সেই ধরনের বার্তা, একজন সংসদ সদস্য তার কাছে একটু সরাসরি আবারও যেতে চাই। তিনি যেটি বলবার, সংসদ সদস্যরা এই মুহূর্তে কিন্তু আসছেন এবং কাউকেই আসলে একজনের বেশি অন্য কাউকেই আসলে সেখানে এই আয়োজনে ঢুকতে দেওয়ার আসলে বাধ্যবাধকতা রয়েছে। সেই জন্য কড়া নিরাপত্তার বেড়াজাল ঘিরেই আসলে এই ধরনের তল্লাশির মধ্য দিয়ে আসলে এই আয়োজনে যারা সামিল হতে যাচ্ছেন ঠিক সকাল 10টায় এই সংসদ সদস্যরা তারা শপথ নেবেন, এমন বার্তা আসলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত রয়েছে। রুবায়েত, ধন্যবাদ আপনাকে। এবারে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী জহিরুল মোহসান, কথা বলবো তার সঙ্গে। মোহসান, নতুন সংসদ সদস্যদের শপথ ঘিরে আশপাশের সড়কে যান চলাচলের যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সে বিষয়ে জানাবেন, সেই সঙ্গে শপথ আয়োজন ঘিরে নিরাপত্তার বিষয়টি কেমন দেখছেন? সুমনা, মানিক মিয়া এভিনিউতে আমি রয়েছি। মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে এই সড়কটি কিন্তু এখন 2 পাশ থেকে বন্ধ রয়েছে, এবং তবে এই সড়কটি শুধু বন্ধ রাখা হয়েছে মানিক মিয়ার খামারবাড়ির পাশ অথবা আসাদ গেটের যে পাশ রয়েছে সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে, 2 পাশেই আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার, এবং সংসদ ভবন যে এলাকা রয়েছে পুরো এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন স্তরে, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব এবং এছাড়া অন্যান্য যারা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছেন তারা কিন্তু এখানে গতকাল থেকে এখানে অবস্থান করছেন। এবং আমরা গতকাল দেখেছি যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেইখানে কিন্তু বিভিন্ন নিরাপত্তা মহড়া দেওয়া হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তার মাধ্যমে এই আজ কিছুক্ষণ পর যেই নবনির্বাচিত সংসদ সদস্যরা এখানে শপথ নেবেন সেই শপথের প্রস্তুতি গতকালই নেওয়া হয়েছে। এবং আমরা এখন মানিক মিয়া এভিনিউ থেকে দেখতে পাচ্ছি যে সংসদের দক্ষিণ প্লাজায় নিরাপত্তা ব্যবস্থা সহ যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সব কিছুই কিন্তু এখন সম্পূর্ণ একেবারেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা কিছুক্ষণ পরই আসলে এখানে শপথ নেবেন। বিকেলে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। এই স্থান থেকেই এই 2টি পর্বই আসলে এখানেই অনুষ্ঠিত হওয়ার এখন পর্যন্ত তথ্য রয়েছে। 5 আগস্টের পর আসলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী যেই প্রথমবারের মতো নির্বাচিত সরকার আজ দায়িত্ব নেবে, এবং এই
নির্বাচিত সরকারের দায়িত্বকে কেন্দ্র করে পুরো দেশের নজর কিন্তু এখন এই দিকেই। এবং আমরা আশেপাশের এলাকায় বেশ কিছু এলাকায় ঘুরেছি, দেখেছি যে এখানে কিন্তু যারা এমপি রয়েছেন বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন এলাকার, সেখান থেকে এমপিদের সমর্থকরা এই এলাকায় ভিড় করছেন। বিভিন্ন নেতাকর্মীদের দেখেছি তারা স্লোগান দিচ্ছেন এবং সংসদ ভবনের এলাকাতেই বিভিন্ন এমপিদের সমর্থকদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারা এখনও আসছেন সংসদ ভবনের বিভিন্ন গেটের পাশে তারা আসলে অবস্থান করছেন। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে যে সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেটা রয়েছে সেখানে শপথ অনুষ্ঠিত হবে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা হতো আসলে বঙ্গভবনের দরবার হলে। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে এই প্রথমবারের মতো সংসদ সদস্যরা এবং মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইতিহাসে আসলে বিরলই বলা যায়। এই প্রথমবারের মতো এই ঘটনা এখানে ঘটছে। এছাড়া সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন AM নাসির উদ্দিন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার এই দায়িত্ব পালন করে, তবে গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এবার সিইসি এই দায়িত্ব পালন করছেন এবং মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউতে দেখেছি যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানের যেই এমপি হোস্টেলের বিপরীত পাশে যে সড়ক রয়েছে সেই সড়কেও নিরাপত্তা বেশ জোরদার, তবে কোনো ধরনের যান চলাচল এখানে করছে না। সাধারণ মানুষ পায়ে হেঁটে এই সড়কটি পার হচ্ছেন। এমপিদের যারা সমর্থক রয়েছেন তাদেরকে দেখেছি আমরা দলে দলে এই অঞ্চলে তারা ভিড় করতে। এছাড়া আমরা দেখেছি যে যারা শপথ নেবেন তারা এরই মধ্যে কিন্তু সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন। কিছুক্ষণ পরই আসলে শপথ অনুষ্ঠান। এই শপথ অনুষ্ঠান একেবারেই প্রস্তুত, পুরো অনুষ্ঠানের আয়োজন একেবারে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পরই শপথ অনুষ্ঠান আমরা হয়তো সরাসরি দেখতে পাবো। সুমনা। জি মহসান, থাকুন আপনি সেখানে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছ থেকে জানবো। দর্শক, এবারে আমরা যাব আবারও আমাদের সহকর্মী রুবায়েত হাসানের কাছে। রুবায়েত, তারেক রহমান কি সংসদে পৌঁছেছেন কিনা, কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। এখন পর্যন্ত এই দলটির চেয়ারম্যান বা নবনির্বাচিত সংসদ সদস্য যার কথা বলছেন তারেক রহমান, তিনি আসলে আমি সংসদের যেই প্রবেশ পথে রয়েছি এই পথটি দিয়ে আসলে প্রবেশ করেননি। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে বলা যায় নেত্রকোনা থেকে নির্বাচিত যে সংসদ সদস্য তিনি কিছুক্ষণ আগে ঢুকেছেন। সকল সংসদ সদস্য যারা রয়েছেন তারা আসলে এই পথটি ব্যবহার করে ঢুকছেন। এটি হচ্ছে বিজয় সরণি এবং সংসদ ভবনের যে দক্ষিণের পাশের যে প্রধান গেটটি বা ফটকটি রয়েছে সেখানে। তবে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়তি যানবাহনের চাপ, নেতাকর্মীদের চাপ এবং একই সঙ্গে নিরাপত্তার যে বেড়াজাল সেটি আসলে আরও জটিল হচ্ছে। কারণ একটি সময়ের বাধ্যবাধকতা রয়েছে। কেবল 9:30 মতো বাজে, আর 30 মিনিটের মধ্যে সকল সংসদ সদস্যকে আসলে এই আয়োজনে সামিল হবার জন্য ঢুকতে হবে। সেই কারণে যারা আইনরক্ষায় রয়েছেন তারা অনেকটাই তাদের বেগ পেতে হচ্ছে এই কারণে এবং সকল সংসদ সদস্য এই কারণে আসতে শুরু করেছেন এবং নিরাপত্তার এক ধরনের বাড়তি বেড়াজাল রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, তারেক রহমান যখন দায়িত্ব নিচ্ছেন তখন বাংলাদেশের যে আগামী বলা যায় যে 1.5 বছরের যে রাজনীতি সেই আয়োজনে জয়নুল আবেদিন ফারুক একটু কথা বলছেন। আমরা সক্ষমতা আমাদের আছে। তারেক রহমান একজন বিশ্ব রাজনীতিতে অন্যতম পুরুষ, সেই পুরুষে আমাদেরকে প্রধানমন্ত্রী হয়েছে। ইনশাল্লাহ শুনি দেশ ও জাতির জন্য কল্যাণকর সব কিছু করবেন, আমরা সহযোগিতা করব। আমরা আশা করব বিরোধী দল আমাদেরকে সহযোগিতা করবে যেন আমরা সরকার পরিচালনা করছি। নো চ্যালেঞ্জ। সংবিধান সংস্কার নিয়ে জি, একই সঙ্গে যেমন প্রশ্ন করলাম যে সরকারের চ্যালেঞ্জ কি সামনে, জয়নুল আবেদিন ফারুক যেমনটা বললেন যে সামনে কোনো চ্যালেঞ্জ তিনি দেখছেন না। তিনি প্রত্যাশা করেছেন যে
বিরোধী দলে যারা থাকবেন তারাও তাদের সরকার পরিচালনার ক্ষেত্রে এক ধরনের সহায়তা করবেন বলে তিনি প্রত্যাশা করছেন। এই আয়োজনে একটু সরেন, এই আয়োজনে যারা আসছেন তাদের ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং বিএনপির নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বসিত একটা অবস্থা রয়েছে এবং বিজয় উদযাপনের চেষ্টার বার্তাও দেওয়া হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি একে একে মন্ত্রিসভার গঠন যেহেতু বিকেলে, তার আগে সংসদ ভবনের এখানে যারা আসছেন সংসদ সদস্য তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবার চেষ্টা এবং প্রয়াসের পক্ষ থেকেই আসছেন। আরেকটি বিষয় চোখে পড়বার মতো, এই যে সংসদ সদস্য যারা আসছেন তারা ঠিক সকাল 10টার মধ্যেই তাদের আসলে সংসদ ভবনের শপথ কক্ষে অবস্থান করার এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে এবং সে কারণেই এই ধরনের আয়োজনে নিরাপত্তার এক ধরনের বেড়াজাল রয়েছে। আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা খুবই তোড়জোড় শুরু করেছেন এবং এই আয়োজনে এখন পর্যন্ত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আমি দেখেছি ফজলুর রহমান, যিনি মন্ত্রিসভায় থাকতে পারেন বলে এক ধরনের গুঞ্জন রয়েছে। কিছুক্ষণ আগে আন্তালিব পার্থ, তারও মন্ত্রিসভায় থাকার গুঞ্জন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই আয়োজনে আসলে বাংলাদেশের আজকে নতুন একটি দিনের সূচনা। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার প্রথম যে আয়োজন সেটি হচ্ছে সংসদ সদস্যদের শপথ, যেটি সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি তাদের পাঠ করাবেন। এটি খানিকটা রীতির ব্যত্যয়, তবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ক্ষেত্রে এই আয়োজনে এই ব্যত্যয় ঘটেছে এবং বিকেল নাগাদ মন্ত্রিসভা গঠিত হবে এবং সেখানে দেশি বিদেশি বিভিন্ন বন্ধুরাষ্ট্রের প্রায় 1200 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সংসদ সদস্যরা আসছেন। এই সকাল 10টার এই কার্যক্রমের পরে তারা শপথ নেবেন এবং তাদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ সেটি অনেকেই বলবার চেষ্টা করছিলেন। যেমন জয়নুল আবেদিন ফারুক, দলের শীর্ষ নেতৃত্ব, তিনি যেমনটা বলবার চেষ্টা করছিলেন যে সামনে তিনি কোনো ধরনের চ্যালেঞ্জই আসলে দেখছেন না, বিরোধী দল তাদের এই সরকারের সহযোগী হিসেবে কাজ করবে বলে তিনি মনোভাব ব্যক্ত করেছেন। সংসদ সদস্যদের এই আয়োজনে সামিল হবার যে আয়োজন, বাড়তি নিরাপত্তার যে বিষয়টি, পুরো রাস্তাটি আসলে যানজট পূর্ণ হয়ে গেছে এবং একে একে 297 আসনের অন্তত এই সদস্যদের সংসদে পৌঁছাতে হবে এমন বার্তা কিন্তু রয়েছে। সেই কারণে দলের নেতাকর্মী, পুলিশ সবার কাছ থেকেই এই আয়োজনে সহযোগিতা কামনা করছেন আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটু বলতে চাই যে এই সরকার গঠন নতুন দিগন্তের উন্মোচন হবে। নেতাকর্মীদের মধ্যে খুবই উচ্ছ্বাস আমি লক্ষ্য করছি এবং এই উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই আয়োজনে তারা সামিল হতে এসেছেন। সংসদ সদস্যরা বলছিলেন জনগণের সেবায় তারা কাজ করবেন এবং জনগণের জন্য কাজ করবেন। সরকারের সামনে চ্যালেঞ্জ কি প্রশ্ন করেছিলাম, যারা নেতাকর্মী এসছেন তারাও বলছেন যে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার এই দায়িত্ব থেকে তারা আসলে তাদের যে জনপ্রতিনিধি তাদের সঙ্গে একাত্মতা হয়ে কাজ করতে চান এবং বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য তারেক রহমানের নেতৃত্বে এই সরকার কাজ করবে এমন বার্তা আসলে দেয়া হচ্ছিল। এবং সংসদ ভবনের সামনের যে রাস্তাটি রয়েছে এই মুহূর্তে পুরো রাস্তায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে এই আয়োজন সামাল দেবার জন্য। সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের জন্য কাজ করবেন এমন বার্তা দেবার চেষ্টা করছেন। শপথ পড়বেন আমি যেমনটা বলছিলাম এম নাসির উদ্দিন, তিনি সহ যারা আসলে উচ্চপদস্থ সরকারের কর্মকর্তা রয়েছেন তারা সংসদ ভবনের অন্য একটি গেট দিয়ে প্রধান ফটক দিয়ে আসলে যাতায়াত করছেন। তাদেরকে আমি আসলে এই প্রধান যে গেটটার পূর্ব দিকের যে গেট
অর্থাৎ বিজয় সরণি মোড় থেকে সংসদ ভবন ঢোকার যে গেট, সেই আয়োজনে আমি সামিল হতে এখন পর্যন্ত দেখিনি। তারেক রহমানও এই পথটি এখন পর্যন্ত ব্যবহার করেনি, যদিও সময় রয়েছে কেবল 9:30 নাগাদ। আসলে এই আয়োজনে এখন পর্যন্ত বেশ কয়েকজন সংসদ সদস্য এরই মধ্যে ঢুকে গেছে। আমরা আন্দালিব রহমান পার্থকে দেখেছি, ফজলুর রহমানকে দেখেছি, জয়নাল আবেদিন ফারুক, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। এই সংসদ সদস্যরা আসছেন, এই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেই তারা আসছেন এই মুহূর্তে দেখবার প্রবেশের জন্য যে লাইনের সারি রয়েছে, পুরো সারি ব্যবস্থাপনার জন্য আইন বাহিনী সদস্যদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। সরকারের আয়োজনের যে এই আয়োজন, তাতে কোনো ধরনের কমতি নেই, কড়াই নিরাপত্তা রয়েছে। উৎসুক জনতার এক ধরনের সামাল দেবার একটা পরিস্থিতি রয়েছে। সব মিলে 10টার এই আয়োজনের জন্য একদম প্রস্তুত সংসদ ভবন এবং শপথ কক্ষে প্রবেশের চেষ্টা করছেন যারা নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছে তারা। এরপরেই আসলে 11:30 নাগাদ এক ধরনের সংসদীয় পরিষদের একটা মিটিংয়ে সভাপতিত্ব করবেন তারেক রহমান, এবং বিকেল নাগাদ যে আয়োজন রয়েছে সেটি তো জানেন যে বিকেল 4টার পরে মন্ত্রিসভা গঠিত হবে। সেখানে 1200 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে দিয়ে আজকে নতুন বাংলাদেশে তারেক রহমান ক্ষমতা নিতে যাচ্ছেন, এবং কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটি হয়তো আর বলবার অবকাশ নেই। তারেক রহমানের রুবায়েত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি সেখানে থাকুন, পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরও তথ্য জানব। আশ্বাসের ফুলঝুরি নয়, দেশ গঠনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে বাস্তবসম্মত পদক্ষেপ দেখতে চান বিশেষজ্ঞরা। সবার আগে বাংলাদেশ শীর্ষক এই স্লোগানের বাস্তবায়ন করতে পারলে বৈদেশিক সম্পর্কে নতুন ভারসাম্য তৈরি হবে বলেও মনে করেন তারা। সেই সঙ্গে ভোটের পর প্রতিপক্ষের দুয়ারে গিয়ে যে ইতিহাস তারেক রহমান তৈরি করেছেন তা ভবিষ্যতেও ধরে রাখার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ডাবল সেঞ্চুরির জয় তাকে সুযোগ করে দিচ্ছে। বিএনপির পরিকল্পনাগুলো, বিএনপির 31 দফা আর দলটির নির্বাচনী ইশতেহার এরই মধ্যে দেশ পরিচালনার একটি রূপরেখা দিচ্ছে। একটা নির্বাচিত সরকার আমরা সবাই চাচ্ছিলাম। তারেক রহমান যদি দেশে আসলে পরে আমাদের দেশটা যদি পরবর্তীতে ভালো উন্নয়নের কাজ করে, চাওয়াটা হলো দেশের সৌন্দর্য চলা, দেশকে ডেভেলপ করা, জনগণের প্রতি দৃষ্টি রাখা। গত আওয়ামী লীগ শাসনামলে যে রাজনৈতিক প্রতিহিংসার চর্চা দেখা গেছে তা থেকে বিএনপি কতটা বেরিয়ে আসতে পারে সেটাও এখন দেখার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন তারেক রহমান জাতীয় ঐক্যের রাজনীতির যে ডাক দিয়েছেন তা আগামীর রাষ্ট্র কাঠামোই বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতির কালচারে এই যে তিনি আজকে পরাজিত তার প্রতিদ্বন্দ্বীদের সাথে দেখা করা, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিক। তিনি যেমন তাদের কাছে এগিয়ে গেলেন, তারাও যেন এটি মনে রেখে এটার মর্যাদা রক্ষার চেষ্টা করেন, এটা কিন্তু আমরা চাই। এবং যদি এটি হয় তাহলে বাংলাদেশে দেখবেন যে একটা ইতিবাচক ধারার রাজনীতি, যে রাজনীতির জন্য এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, এটা আমরা পাবো। পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। এখন দেখা দরকার যে এটা কিভাবে ধরে রাখা যায়, একটা নতুনত্ব যেন আসে এই নতুন সরকারের মাধ্যমে। অর্থনীতি পুনর্গঠন ও বেকারত্ব দূরীকরণে বিএনপি চেয়ারম্যানের সুনির্দিষ্ট রোডম্যাপ নতুন আশার সঞ্চার করেছে বলে মত তাদের। মন্ত্রিপরিষদ ছোট করে অ্যাডভাইজার বাড়ানো, এটা দ্বারা বোঝা যায় যে তিনি পরামর্শটাকে বেশি গুরুত্ব দিবেন। আর ওই মন্ত্রীকেই বেশি গুরুত্ব দিতে হবে যে সচিবকে চালাইতে পারে। বাংলাদেশে এখন 43% লোক যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা কিন্তু 18 থেকে 38 বছর বয়সী লোক। এদেরও একটা স্বপ্ন আছে, এদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে। নতুনরা সেই দৃষ্টিভঙ্গি ধারণ করবে, আবার পুরনোরা তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা রাখবে। পররাষ্ট্রনীতিতে নতুন সরকারকে অনেক বেশি কৌশলী হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য আর স্বরাষ্ট্র, এই 4টা বিষয়, এই 4টা জায়গায় তিনি চেষ্টা করবেন বেস্ট লোকটাকে দিতে, বেস্ট যার লয়ালটি থাকবে, যিনি রাজনৈতিক অভিজ্ঞতা আছে, প্লাস যিনি এফিশিয়েন্ট। সংসদীয় ব্যবস্থা চালুর পর তারেক রহমানই হচ্ছেন দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে দম্ভ নয়, জাতীয় ঐক্যের নতুন নজির
তারেক রহমানের রাষ্ট্রনীতি। এই অন্তর্ভুক্তিমূলক ও জনমুখী ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি হবেন ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল দীপ্ত বিশেষ সংবাদে। পরবর্তী সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।